মনে সুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বাড়ি চিপায় প্রস্রাব করছি। কে যেন থুতু দিল, একটু জন্য আমার শরীরে পড়ে নাই। ওপরে তাকিয়ে দেখি তিনতলায় এক মেয়ে খিলখিলিয়ে হাসে। তখন আমি বললাম, ওই মেয়ে, থুতু দিলেন কেন? এটা প্রস্রাব করার জায়গা? তো কোনটা? আপনার বাড়িতে আসবো প্রস্রাব করার জন্য? আয় তোরা জুতা পিটা করবো। এখন যদি থুতুটা শরীরে পড়তো? শরীরে পড়লো তো আমি কি করব? আপনি কি করবেন মানে? বেয়াদব মেয়ে! কি তুই আমাকে বেয়াদব বললি? তোর সাহস তো কম না। এই বলে আবার আমাকে থুতু দিল উপর থেকে। আমি সরে যাওয়ার কারণে শরীরে পড়ে নাই। ফাজলামির একটা লিমিট থাকা দরকার, ফালতু মেয়ে! তুই আমাকে ফালতু বললি? সাহস থাকলে তুই দাঁড়া, আমি নিচে আসতেছি। কি করবেন আপনি? যত সব ফালতু মেয়ে! তুই আবার আমাকে ফালতু বললি? তোর যদি সাহস থাকে তুই 2 মিনিট দাঁড়া। কি করবেন আপনি? কি করবেন করেন। তুই জানিস আমি কে? কে আবার আপনি? একটা ফালতু মেয়ে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোর খবর আছে। তুই শুধু একটু দাঁড়া, আমি নিচে আসতেছি। আসেন, আপনি কি করবেন? দেখলাম মেয়েটা জানালা থেকে সরে গেছে। তার মানে সত্যি সত্যি নিচে আসে। এলাকায় নতুন আসে, কারোর সাথে পরিচয় নেই। কি করব? আমি তো মেয়েটাকে রাগিয়ে দিয়েছি। কি করব? চলে যাই। শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। আমি এই চিপা থেকে অন্য একটা চিপায় ঢুকে গেলাম। দেখতে লাগলাম মেয়েটা এসে কি করে। একটু পর সে একা আসে নাই, সাথে আরও 7 জন, প্রত্যেকের হাতে লাঠি। আমার দেখে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ আমারে রক্ষা করেছে। সেখানে থাকলে এতক্ষণে হসপিটালে ছিলাম। এখানে থেকে আর লাভ নাই। দিলাম এক দৌড়ে বাসায়। গেটে বাবার সাথে দেখা। আমার দৌড় দেখে বলল, আরে বাবা, কুকুর! তুমি তো জানোই আমি কুকুর ভয় পাই। তুই আবার কুকুর কবে থেকে ভয় পাস? আরে বাবা, পাগলা কুকুর! পাগলা কুকুরকে কে না ভয় পায়? হইছে, ঘরে যা। যাইতেছি। আমি ঘরে আসলাম। আসলে বলল, কি রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে পাগলা কুকুর! কি কামড় দিছে? কোথায় দেখি? আরে না, খাবার দাও, খিদা লাগছে। দিচ্ছি। আমি আমার ঘরে চলে আসলাম। আমি মোরাদ, এবার 24-এ পড়েছি। অনার্স 3rd ইয়ারে এবার। আমাদের বাড়ি নরসিংদী। ঢাকায় ছোটোবেলা থেকেই ভাড়া থাকি। এই এলাকায় নতুন উঠেছি। মা ডাক দিল খেতে। গেলাম সেখানে। খাওয়া দাওয়া করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকাল। বিকেলে মা বলল, যা তো মুরাদ, বাজার থেকে দুধ নিয়ে আয়। আমি পারবো না, আপুকে পাঠাও। কি, তুই ছেলে হয়ে তোর আপুকে বলছস বাজারে যাইতে? তাড়াতাড়ি যা, নয়তো তোর বাবাকে বলে দিব। ওকে, যাচ্ছি। সে কি করে? শুধু বাসায় শুয়ে শুয়ে ঘুমায়। তুই কি ভুলে গেছস তোর বোন যে চাকরি করে? কিসে চাকরি করে? যা, চুপচাপ বাজারে যা। আমি বাজারে চলে আসলাম, দুধ কিনলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। পরের দিন সকালে বড় বোন তাসফিয়া এসে ডাক দিয়ে বলল, ভাই, একটু দোকানে যাবি? কেন? আমার না দোকানে রুটি খেতে খুব মন যাচ্ছে। তো আমি কি করব? একটু এনে দে না। 150 টাকা লাগবে। তুই যাবি আর আসবি, এখানে তোর 150 টাকা লাগবে কি করে? তোর 2টা রুটি 30 টাকা, আসা যাওয়ার ভাড়া 40 টাকা। আমি 2টা রুটি খাবো, সেখানে 30 টাকা, মোট 100 টাকা। আর আমার চার্জ 50 টাকা, মোট 150 টাকা। আমি এত টাকা দিতে পারবো না, 100 টাকা নে। কোনো কম নাই, তুই যা তো, আমি একটু ঘুমাই। এই নে 150 টাকা, দেখবি এর বিচার আল্লাহ করবে। দিলে তো ছোট ভাইকে দিছস। হয়েছে, এবার যা। আমি রেডি হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে বসে রুটি খেয়ে আপুর জন্য নিলাম। ভাবলাম হেঁটেই চলে যাই, শরীরের ব্যায়াম হলো, টাকাটাও বাঁচলো। তাই হাঁটা তুললাম। হেঁটে অনেকখানি সামনে চলে আসলাম। কি জানি পেছন থেকে ডাক দিল, মনে হচ্ছে মেয়ের গলা। আয় পিচ্ছি দাঁড়া। আমি দাঁড়িয়ে বললাম, কে বিচ্ছি? সাবধানে কথা বলবেন। হ্যাঁ, আপনি বিচ্ছি। আমি তাকিয়ে দেখি গতকাল সকালের ওই মেয়েটা। মনে মনে বললাম, এইবার কি হবে? আবার এখন বললাম পিচ্ছি। কি? আবার তুই আমাকে পিচ্ছি বললি? আপনার সাথে আগে আমার দেখা হয়েছিল নাকি? আমার সামনে ভাব ধরবি, দাঁত সবগুলো ফালাই দিব। তুই তো গতকাল সকালে আমাকে ফালতু বলেছিলি। কে বলেছে আপনি ফালতু? আপনি তো কত কিউট। আসলে মেয়েটা অনেক সুন্দরী। এসব বলে লাভ নেই। কোথা থেকে জানি এক ছেলে এসে বলল, বড়পু কি হয়েছে? তার সাথে রাগারাগি করছে কেন? কোনো বেয়াদবি করেছে? বেয়াদবি করেছে মানে গতকাল আমাকে ফালতু বলেছে।
কি তুই ফালতু বললি? আমাদের এলাকার বড় আপুকে জানিস? সে কে? সে আমাদের সবার বড় আপু। এলাকার সবাই তাকে বড় আপু ডাকে। আর তুই কি না ফালতু বললি? ভাই, আমি এলাকায় নতুন আসছি, তেমন কাউকে চিনি না। ভুল হয়ে গেছে আপু। আপু কি বড় আপু বললো? কোনো মাফ নেই, এখানে দাঁড়িয়ে 10 বার কান ধরে বদনি লবি, তারপর যাবি। বড় আপু, আমাকে মারেন কিন্তু কান ধরতে পারবো না। তুই অনেক চালাক, তুই গতকাল চলে এসেছিলি, না হলে তুই এতক্ষণে হাসপাতালে থাকতি। তোকে শুধু জাস্ট বললাম কাঁধ বদনি দিতে, তোর কত ভাগ্য ভাব। আমি কানবন্দি দিতে পারবো না। বড় আপুর মুখের উপর কথা? দেখ, তোকে কান বদনি নিতেই হবে, আগে হোক আর পরে। এর থেকে ভালো তাড়াতাড়ি নিয়ে ঝামেলা থেকে মুক্ত হ। আমাকে মেরে ফেললেও আমি কানবন্দি দেব না। আর আমার তো প্রথমবার ভুল হয়েছে, প্রথমবার তো সবাইকে মাফ করা যায়, দ্বিতীয়বার ভুল হলে শাস্তি দিন, আমি চাই। তোর কি আমাকে একটুও ভয় লাগতেছে না? ভয় কেন করবে? আপনি কি ভাগ না ভাল লোক? তুই জানিস আমি একটা ফোন দিলে শত শত ছেলে চলে আসবে। তো আমি কি করব? আমি চাই। এই বলে আমি হাঁটা তুললাম। ছেলেটা এসে আমার কানে ধরে আবার বড় আপুর সামনে নিয়ে গেল। আমার সাথে তুই আবার বেয়াদবি করস, সেজন্য তুই 20টা কান বদনি নিবি এখন। মগের মূল্য বললাম না, আমি মরে গেলেও কানবন্দি দেব না। তোর নিতেই হবে। নিব না। তোর রাতে ওইটা কি? আপুর জন্য রুটি কিনেছি। সুমন, তোর কাজ আছে। একটু পর আরো 4-5 জন ছেলে আসলো। আসলে দুইজন দুই দিক থেকে কানে ধরে নিচে টানতে থাকে। টানের কারণে বসে পড়ি, তারা আবার উপরে টানতে থাকে, আমি আবার দাঁড়িয়ে গেলাম। এভাবে আমাকে 20 বার উঠবস করায়। কষ্টে আর ব্যথায় আমার চোখে পানি চলে আসে। কানবন্দি শেষ হলে আমি কিছু বললাম না, সোজা হাঁটা ধরলাম। এমন বর্বর মানুষ আমাদের সমাজে আছে। বড় আপু, তোমাকে আমি দেখে নেব। আমার শরীরে শীতের কাপড় ছিল, তাই কান ঢেকে বাসায় প্রবেশ করলাম। আপুকে গিয়ে তার রুটি দিলাম। মনে মনে বললাম, তোর দোয়া কবুল হয়েছে, আমি আমার শাস্তি পেয়ে গেছি। রুমে এসে শুয়ে রইলাম। সারাদিন ঘরেই কাটিয়ে দিলাম। বিকেলে বাসার সাথে গেলাম, গিয়ে দেখি 3 জন মেয়ে বসে আড্ডা দিচ্ছে। সবগুলো মনে হয় 20-এর নিচে, আর নিচে 2-3 জন ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ছেলেগুলো চলে যায়, আর মেয়েগুলো আমার দিকে বাঁকা চোখে তাকায়, তারাও চলে যায়। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। একটু পর আরও 2টি মেয়ে আসলো। আমি দেখে চিনতে পারলাম তাদের মধ্যে একজন বড় আপু। মেজাজ বিগড়ে যায়। বড় আপু আমাকে দেখে বলল, তুই এখানে? তোর কি লজ্জা শরম কিছুই নাই? আমি কিছু বললাম না, কারণ এখন আমার মুখ থেকে সোজা কথা বের হবে না। উল্টাপাল্টা বলতে আবার ঝামেলা হবে। তার সাথে যে মেয়েটা আছে সে বলল, তোর সাথে কিছু হয়েছে? আর ওরা আমাদের বাসায় নতুন উঠেছে, অনেক ভালো ফ্যামিলি, সবার সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বলে। আর ওর বড় বোনের সাথে তোর আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ভালো না সাই, পুরো একটা ফালতু, সকালে আচ্ছা মতো ধুলাই দিছি। কি? তুই তাকে মারতেছো? ছেলেটা অনেক ভালো। আমি হেঁটে তাদের কাছে গেলাম, গিয়ে মেয়েটাকে বললাম, আপু, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাঙ্কস। আসলে আপনার বান্ধবী অনেক ভালো, এমন মেয়ে আমি আর দেখিনি। বড় আপু, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার মতো মেয়ে দেশের প্রয়োজন। হয়েছে, আর বলতে হবে না, তুই যা। আপনার সাথে একটু কথা ছিল। মেয়েটাকে দেখিয়ে বললাম, কি কথা? আপু, আপনার নামটা কি? জ্যোৎস্না আক্তার। অনেক সুন্দর নাম। আপনি যেমন, আপনার নামটাও সেই রকম। আসলেও আপনি আপু অনেক সুন্দরী। আসলে একটুও সুন্দরী না, বড় আপুর থেকে অর্ধেকও না। বড় আপুর যাতে ভিতরে ভিতরে জ্বলে যায়, সেই জন্যই বলতেছি। থ্যাঙ্কস। এই প্রথম আমার নামের কেউ প্রশংসা করলো। আপু, আমি চাই আজকের এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাক। সেজন্য আমার ছোট একটা সেলফি। আমি আর চোখে তাকিয়ে দেখে বড় আপুর মুখ লাল হয়ে রয়েছে। আমি মোবাইল বের করে জ্যোৎস্নার সাথে সেলফি নিলাম, নিয়ে চলে আসলাম এখানে। এটা বড় আপুর জন্য এটা খুবই লজ্জাজনক বিষয়, কারণ বড় আপুর সামনে তার থেকে অসুন্দরী মেয়েকে প্রশংসা করলাম। সেলফি তোলার সময় বড় আপুকে বাদ দিলাম। কি লজ্জাকর একটা বিষয়। বড় আপু কিছু হলেও বুঝবে। দেখলাম আমার আপু আসলো, আমার কাছে এসে বলল, তুই বিকেলবেলা ছাদে কি করস? যা নিচে যা। ছাদে কি আসতে পারবো না?
দেখতেছস না এখানে মেয়েরা বিকেলে ছাদে আসে? যা নিচে যা। যাচ্ছি যাচ্ছি। আমি চলে আসলাম। আমার আর বড় বোনের বয়স 2 বছরের ডিফারেন্ট। ভাবলাম এলাকায় আসলাম, একটা একটা বন্ধু নাই, বন্ধু জোগাড় করতে হবে। আগামীকাল ভার্সিটি আছে। প্রতিদিনের মতো রাতটা কেটে গেল। কীভাবে যে রাত কাটে সিঙ্গেলরা ভালো করে জানে। আজকে ভার্সিটি গেলাম, ভার্সিটি শেষ হতে বিকাল হয়ে গেল। হেঁটে হেঁটে আসি, এলাকায় ঢুকে গেলাম। সন্ধ্যা ছুঁই ছুঁই। একটা মেয়ের উপর আমার চোখ আটকে গেল। দেখি বরাবর সাথে 2টা মেয়ে, একটা ছেলে। তারা বসে বসে সিগারেট খাচ্ছে। আমি ভাবলাম ওই মেয়েটা কেন যে আমার সামনে পড়ে। ভাবলাম আসলে মেয়েটার অনেক বাহর এলাকায়। জীবনের প্রথম দেখলাম কোনো মেয়ে এলাকার লিডার। না, এই মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে। কিভাবে সে এই অবস্থায় আসলো। মেয়েটিকে দেখে আফসোস হচ্ছে। মেয়েটার শেষ পরিণতি অনেক খারাপ হতে যাচ্ছে। যাই হোক, আমি মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। আমাকে চিনে ফেললো, চিনে ডাক দিল। আয় ছেলে এদিকে আয়। আমি কাছে গেলাম। জি বলেন। তোর নাম কি? মোরাদ। সিগারেট খাস? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি স্মোক করি মাঝে মাঝে। বড় অপর হাতে ব্যঞ্জন সিগারেট, যেটা আমার প্রিয় সিগারেট। লোভ আর সামলাতে পারছি না। না, এখানে কোনোভাবেই খাওয়া যাবে না। যদি আব্বার কানা যায় আমি স্মোক করেছি আবার এলাকার গুন্ডি মেয়ের সাথে, তাহলে আর রক্ষা নেই। তার চেয়ে ভালো না করে দেই। না, করি না। নে আজকে কর। না। আরে বেটা নেই। আপু তার নিজের মুখের সিগারেট নিতে চাচ্ছে না। এমন সৌভাগ্য কয়জনের হয়? না, আমি চাই। আমি চলে আসলাম। সিগারেটের গন্ধে আমার মাথা ঘোরাচ্ছে। তাড়াতাড়ি এক দোকানে গিয়ে ব্যঞ্জন সিগারেট ধরিয়ে খেতে লাগলাম। মাথাটা ঠান্ডা হলো। আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। পরের দিন ভার্সিটিতে গেলাম। আসার সময় এক ছেলেকে ধরলাম। ছেলেটাকে আগে বড় আপুর সাথে দেখেছি। আমি বললাম, কেমন আছো ভাই? ভালো। কিছু বলবেন? না, তেমন কিছু না। তোমার নাম কি? আমি সাজিদ। আমাকে তো চিনোই। চিনি তো। কিছু বলবেন? না বললে আমি যাই। স্মোক করো? হুম। চলো। আমি আর সাজিদ এক দোকানে গেলাম। গিয়ে 2জন সিগারেট নিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, তুমি কি এই এলাকায় স্থানীয়? হুম। বড় আপু তোমার কি হয়? কিছু না, এলাকার বড় বোন, সম্মান করি। তার ফ্যামিলি সম্পর্কে একটু বলবা? সাজিদ কিছু বোঝে না, মনে হয় ভাবছে। একটু পর বলল, তার বাবা এই জেলার প্রশাসক। তার মা তেমন কিছু করে না। বাবার অনেক পাওয়ার আছে। ছোটবেলা থেকেই আমাদের সবার প্রিয় ছিল বড় আপু। তাই বড় হয়েও আমরা সবাই সম্মান করি। ভালো। বড় আপুর বিয়ে হয়েছে? না, 2বার বিয়ে ঠিক হয়েছে। পরে কোন এক ভুল বোঝাবুঝির কারণে বিয়ের দিন বিয়ে ভেঙে যায়, এই আর কি। উনি এত দুঃখে কষ্টের মাঝে নিজেকে ঠিক রাখে কি করে? তা বলতে পারি না। না যাচ্ছিলা? ওই সামনে। যাও, দেখা হয়ে ভালো লাগলো। সাজিদ চলে গেল। আমি মনে মনে অনেক খুশি, কারণ বড় আপু সম্পর্কে মোটামুটি সব জানা হয়ে গেল। মেয়েটার ব্যাকগ্রাউন্ড তো ভালো। বড় আপু দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। তার আগে বড় আপুর মন জয় করতে হবে। আমি বাসে আসলাম। এসে বিকালে ছাদে গেলাম। ছাদের এক কোণায় বসে মোবাইলে গেমস খেলছে। একটু পর দেখলাম জ্যোৎস্না আসলো। আমাকে দেখেই আমার কাছে এসে হুমড়ি খেয়ে পড়লো আর বলল, মুরাদ, তোমাকে তো আমি দেখিনি। কই, আমি তো বাসে আছি। বড় আপু আসে নাই? না, আমি তো আছি। মনে মনে বললাম, ধুর, তোর সাথে কে কথা বলে। ওকে, আম্মু ফোন করেছে, আমাকে এখন যেতে হবে। আর একটু থাকো। আমার সাথে দেখা করে আসি। আমি চলে আসলাম। মনে বললাম, বোরিং একটা মেয়ে। গতকাল তো কথা বলছিলাম বড় আপুকে রাখানোর জন্য। ভাবলাম একটা প্রেম করাই দরকার। সারাটা জীবন সিঙ্গেল থেকে গেলাম, কিন্তু সিনিয়র মেয়ের সাথে করলে অত জ্যোৎস্নার সাথে না। আমার একটু ভালো লাগে না, কেমন যেন। আমি বাসায় এসে রাতটা পড়ালেখা করে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে গেলাম ছাদে, হাঁটাহাঁটি করতাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদের কোণায় বসে আছে। আমি ভাবলাম সকাল সকাল ছাদে কি করে। নিচে তাকিয়ে দেখি একটা ছেলে। আমি বুঝতে পারলাম ভালোবাসার টানে শীতকে হার মানিয়ে চলে এসেছে। আমি আশায় যে তাদের সমস্যা হয়েছে সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। আমাকে দেখে মেয়েটাও চলে যায় আর ছেলেটাও। দুজনেই মন খারাপ। আমি কিছুক্ষণ ছাদে থেকে আমিও চলে আসলাম।
আজকে ভার্সিটিতে গেলাম না, দুপুরে দিয়ে গেলাম সাথে কাপড় নিতে। একই অবস্থা একটা ছেলে মেয়ে আমাকে দেখে চলে যায়। বিকেলে গেলাম, গিয়ে দেখি 3 জন। আমি তাদের সমস্যা করলাম, ভাবলাম আর ছাদে যাব না। যাই হোক, দিনটা কেটে গেল। পরের দিন মানে আজকে ভার্সিটি যাচ্ছি। রাস্তায় এক কোনায় ব্রেঞ্চে দেখি বসে বসে সিগারেট টানছে, শরীরে শীতের কাপড় নেই। আমি ওভারটেক করে চলে যাচ্ছি, আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম, গিয়ে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? তুই আমার সম্পর্কে সাজিদকে কি উল্টাপাল্টা জিজ্ঞেস করতেছস? উল্টাপাল্টা না আপু, আমি শুধু জিজ্ঞেস করছিলাম আপনি কি করে এত সম্মানিত হলেন। বললাম ভয়ে ভয়ে। এসব জেনে তোর কি লাভ? এলাকায় থাকি, বড় আপদের সম্পর্কে কিছু জানতে হয় না? আর কিছু জিজ্ঞেস করস নাই? হুম। আর কি জিজ্ঞেস করছস? আপনি বিয়ে করেছেন কি না? এসব জেনে কি লাভ? বিয়ে করবি আমারে? না। তা তো করবিও না, কারণ আমি বুইরা তথা তো খোঁজস ওসি মাইয়া। হুম। নে কর, সিগারেট খা। না। ভাব ধরস সাজিদের সাথে খাস নাই? হুম। এখন খা আমারটা। এখন পারবো না। কেন? কারণ আপনি এত বড় একজন মানুষ, সামনে দাঁড়িয়ে কি করে সিগারেট খাবো? আমি পারবো না। এই কথাটা আমার ভালো লাগলো। হুম, আমি চাই। কই যাবি? ভার্সিটিতে। কিসে পড়স? 3rd ইয়ারে। তুই কি আমার সাথে রাগ করে আছস? হুম। কেন? কারণ আপনি ওই দিন আমি মাপ চাওয়ার বড় মেরেছিলেন। ওকে, সেজন্য এখন আমাকে তোর কাছে মাপ চাইতে হইব নাকি? হুম। ওকে যা, সরি। যান, মাফ করে দিলাম। তোর মুখে হাসি দেখে বুঝতে পারলাম আমি বড় আপু হয়ে সার্থক। হুম। জ্যোৎস্নার সাথে কেমন চলছে? আমি এখন চিন্তায় পড়ে গেলাম, কি বলবো। ও তো আমার বড় আপু, বড় আপুর সাথে কি আবার? যা, তোর না ভার্সিটি আছে? হুম, আমি চাই। এই বলে চলে আসলাম। ভার্সিটি শেষ করে বাড়িতে ফিরছি। 3 জন ছেলে এসে আমাকে ঘিরে ধরলো, আমার শার্টের কলার ধরে বলল, তোর জন্য শান্তিমতো প্রেম করতে পারি না, আজ তোর খবর আছে। দেখো আমি তোমাদের বড়, আমার সাথে তোমরা বেয়াদবি করতে পারো না। ভাই, আমরা যে সময় যাই তখন তুই কেন হাজির হোস? ভাই, আমি তোমাদের সমস্যা বুঝতে পেরেছি, আমি আর সাথে যাব না, এখন কলার ছাড়ো। ছাড়বি না, আজকে তোর এমন অবস্থা করব যেগুলো দেখে আমাদের জিয়ে ভাববে আমরা তাদের সত্যি অনেক ভালোবাসি। আমার কি মনে হয় জানিস, সে একটু পর পর ছাদে যায়, মনে হয় আমাদের গার্লফ্রেন্ডের মধ্যে থেকে কাউকে পটাতে চায়। চোখ তুলে নিব কাউর দিকে তাকালে। দেখো আমি এলাকায় নতুন আসি, নতুন কিছু বুঝি না, ভুলটুল হয়ে থাকলে ক্ষমা করে দাও, এখন কলার ছাড়ো। যা, ক্ষমা করে দিলাম। রাজীব, কলার ছাড়। রাজীব নামক ছেলেটা, মানে প্রথম ছেলেটা কলা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা ধাক্কা, কয়েকটা কিলঘুষি আর লাথি মেরে দূরে পালিয়ে যায়। আমার মনটা খারাপ হয়ে যায়। এলাকায় নতুন আসি বলে আর কত বিপদের সম্মুখীন হতে হবে কে জানে। শরীরটা ব্যথা করছে, আস্তে আস্তে হাঁটছি। হেঁটে বাড়ির অনেকখানি কাছে চলে আসলাম। রাস্তার পাশে এক ব্রেঞ্চে দেখি বসে আছে বড় আপু। বড় আপুর সকালবেলার আচরণ আমার কাছে অনেক ভালো লেগেছে। বড় আপুর কাছে বিচার দিব এই ভাবার সাথে সাথে বড় আপুর ডাক আসলো। থুর, আজ পর্যন্ত বড় আপুর নামটাই তো জানা হলো না। আমি কাছে গেলাম। বড় আপু বলল, কিরে, তুই ভার্সিটিতে গেলি হাসি খুশি, আর এখন এইভাবে মন মরা কেন? কি আর বলবো আপু, এলাকায় আসছি নতুন, তাই বলে আর কত ঝামেলার সম্মুখীন হতে হবে কে জানে। কেন, কি হয়েছে আমাকে বল। থাক, আপনাকে বলে লাভ নেই, আপনি তো অনেক বড়, আপনি আমার পিছে টাইম নষ্ট করবেন না, আমি চাই। এই বলে আমি হাঁটা শুরু করলাম। মুরাদ দাঁড়া, দাঁড়া বলছি, মাইন্ড না খাওয়ার আগে দাঁড়া। আমি আবার ফিরে এসে বললাম, কি হয়েছে আমাকে সুন্দর করে খুইলা বল। আমি বড় আপুকে সব কিছু খুলে বললাম। শেষমেশ বললাম, একটা ছেলের নাম রাজীব। রাজীব ছেলের নাম শুনে বড় আপু চিনতে পারলো। আর এদিকে বড় আপুর মুখ রাগে লাল হয়ে যায়, সুন্দরী সাদা মুখটা লাল দেখাচ্ছে আর অপরূপ লাগছে। তখন বড় আপু বলল, রাজীবরা তোরে মারছে? কত বড় সাহস! আজকে তাদের খবর আছে। এই বলে মোবাইল বের করে কাকে জানি দিল। কয়েক মিনিটের মধ্যে 30 জনের মতো ছেলে মেয়ে হাজির হয়ে গেল। এক একজন বলল রাজীবকে কল দিতে। একটু পর রাজীব আসলো ও তার সাথে বাকি 2 জন। আমাকে দেখেই তো তারা কাহিনী বুঝতে পারে, আমাকে দেখেই হয়তো তারা কাহিনীটা বুঝতে পারে। বড় আপু তাদের কী দোষ সবার কাছে বলল। তাদের
জিজ্ঞেস করে প্রথমে অস্বীকার করে। আপু রাগী গলায় বললে সব স্বীকার করে দেয় আর তাদেরকে কয়েকটা চড় দেয় আর আমার সাথে মিলিয়ে দেয় আর বলে, এ হলো মুরাদ, এই এলাকার নতুন এসেছে, কেউ তার সাথে খারাপ ব্যবহার করবি না, সে আজ থেকে আমাদেরই একজন। আস্তে আস্তে সবাই চলে যায়। আমিও বাসায় চলে আসি। এসে দেখি মানুষ ভরা, সবাই অপরিচিত। দেখি বাবা সোফায় বসে কথা বলছে। আমি মাকে খুঁজে বের করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এত মানুষ কেন? আগে বলবা না? আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাদের সাথে মিট করলাম। আপুকে দেখে তাদের পছন্দ হয়, তারা বিয়ের তারিখ ঠিক করে চলে যায়। পরের দিন আর কলেজে গেলাম না। আজকে সারাদিন মোবাইল টিপে আর ঘুমিয়েই কেটে যায়। আর বিকেলে সাথে গেলাম। সাথে গিয়ে দেখি জ্যোৎস্নার বড় আপু কথা বলছে। আমি এক কোণায় দাঁড়িয়ে মোবাইল টিপছি। বড় আপু আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম। বলল, সাথে কি করস? কিছু না। কিছু না মানে? দেখি তো আশেপাশে কেউ আসেনি। আইসি, ওই মেয়ের জন্য তুই সাদে আসোস? হ্যাঁ না, পাশের বাড়ির ছাদে এক মেয়ে কাপড় নিচ্ছে। তাকে দেখে আমার উপর দোষ চাপিয়ে দিল। মেয়েটাকে লক্ষ্য করে বলল, এই মেয়ে, তোমার নাম কি? সাদিয়া। সাদে কি করো? কাপড় নেই। আর কিছু না তো? আর কি, আবার কাপড় নিচ্ছি। বিকেলবেলা সাদে আসবা না। কেন? যেটা বলছি সেটাই, আসবা না বলছি, আসবা না। ওকে আপু। আমি বড় আপুর কাহিনী দেখে মনে মনে হাসতে হাসতে শেষ। শুধু শুধু মেয়েটার উপর দোষারোপ চাপালো। কিরে, তোকে দেখে মনে হচ্ছে তুই হাসছস। কই আপু? কার জন্য আসবে? আসলে তো আমার জন্যই আসবে। কিরে সত্যি? আসলে আমার আন্ডার প্যান্টটা পাচ্ছি না, তাই নিতে আসলাম। এটা কি হলো? কিছু না। আমার কথা শুনে বড় আপু মন খুলে হাসতে লাগলো। আমি তার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবতে লাগলাম, এমন সুন্দরী একটা মেয়ে কিভাবে এতদিন পার করলো। বড় আপুর বয়স হবে 27। ভাবতে অবাক লাগছে, কি করে সে এতটা বছর পার করলো। থুর, বড় আপুর নামটাই তো জানা হলো না। এলাকায় এতদিন হলো আসলাম, অথচ বড় আপুর নামটাই জানা হলো না। নীলা আক্তার, তার নাম নীলা। জ্যোৎস্নার সামনে বড় আপুর নামের প্রশংসা করলাম। এই, তুই বলি কেন? বললে তো কি হয়েছে? শোনেন, এখন থেকে আমি আপনাকে বড় আপু ডাকতে পারবো না। আজ থেকে আমি নীলাপু বলে ডাকবো। ওকে রাখিস, এখন ভাগ। আমি চলে আসলাম। পরের দিন সকালবেলা আপু আবার পাঠালো রুটি আনতে। আমি রেস্টুরেন্টে গিয়ে রুটি খেতে লাগলাম। এমন সময় বড় আপু মানে নীলা সিগারেট টানতে টানতে রেস্টুরেন্টে ঢুকলো। আমাকে দেখে আমার পাশে বসলো। এসে বলল, কে, তুই এখানে প্রতিদিন রুটি খাস? না। শোন, একটা খুশির সংবাদ আছে। কি? আমি আবার নির্বাচনে দাঁড়াচ্ছি। হুম। আমাকে ভোট দিবি তো? কি করে দেব, আমরা তো স্থানীয় না। ও, নীলাপু, আমি আপনাকে কিছু কথা বলি, শুনবেন? তাড়াতাড়ি করো, আমাকে এক জায়গায় যেতে হবে। তাড়াতাড়ি বলতে পারবো না। থাক, তাহলে বলা লাগবে না। হুম। সিগারেট খাবি? হুম। নে ধর। এখানে না, ভেতরে চলো। রেস্টুরেন্টের মধ্যে লেখা আছে নো স্মোকিং। তারপরেও বড় আপু সিগারেট খাচ্ছে। কারো কিছু বলার সাহস নাই। আমরা ভেতরে গিয়ে বসলাম। ওয়েটার নীলার জন্য রুটি আনলো। এবার আমার হাতেও সিগারেট দিয়ে বলল, এবার খা। আমি টানতে থাকি। নীলাপু বলল, কি যেন বলবি? আপনাকে আমার সব কথা শুনতে হবে। যা শুনবো, এখন বল। আপনি তো জানেন মানুষ অমর নয়। হুম। তাহলে আপনার এত সুন্দর রূপ, এত সুন্দরী হাত, গাল, ঠোঁট আর চুল একদিন কি থাকবে? থাকবে না। এখন আপনি ডাক দিলে 100 থেকে 200 ছেলে চলে আসে, একদিন আর আসবে না। এখন তারা আসে আপনার রূপের জন্য। তারা চায় আপনাকে একটু পটিয়ে ভোগ করার জন্য। যখন আপনার বয়স বেড়ে যাবে, এত সুন্দরী রূপ থাকবে না, তখন দেখবেন আপনাকে রাস্তার কুকুরও পর করে দিবে। যে এমন একটা মানুষ পাবেন না, শুধু একজন থাকবে। কে থাকবে? সে হলো আপনার স্বামী। রাস্তায় রাস্তায় ঘুরে কী লাভ? কি দরকার আছে নির্বাচনে দাঁড়াবার? এর চেয়ে ভালো না স্বামীর ঘরে গিয়ে 2-3টা বাচ্চার মা হয়ে নিজের সংসারটাকে সাজিয়ে নিজের মতো করে রাখবেন। যখন আপনি বুড়ি হবেন, তখন আপনি আপনার নিজের মতো করে সিংহাসনের মতো সংসারটা পরিচালনা করবেন, যেখানে আপনার সেবা করবে আপনার নাতি নাতনি, ছেলে মেয়েরা। তখন দেখবেন রাস্তা পার করানোর জন্য একজন না, অনেকজনকে পাবেন। আমি একসাথে এতগুলো কথা বললাম। আমি বলা শেষ হলে নীলা কিছু বোঝে না, ভাবছে। অনেকক্ষণ হয়ে গেল, কিছু বোঝে না। একটু পর বলল, কিন্তু আমার তো বিয়েই হচ্ছে না। হবে। আপনি একটু শালীন পোশাক পরেন, প্যান্ট শার্ট না পরে।
তারপর যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আগে আপনার দিকে তাকিয়ে ছিল আপনাকে ভোগ করার নেশায়, আর এখন তাকাবে আপনাকে বউ করে ঘরে তোলার নেশায়। বাহ, তুই তো ভালো একটা যুক্তি দিছিস। আমাকে বোঝানোর জন্য তোকে অনেক ধন্যবাদ। ভাগ এবার। এই, তার কাছ থেকে বিল রাখবি না। আরে যাবই তো, এভাবে বলার কি আছে? একটু থাক না। হুম। তোর সাথে না আমার কথা বলতে ভালো লাগে। আমারও। এখন কোথায় যাবি? বাসায় আপুর জন্য রুটি নিয়ে যাব। ভালো। আমি চাই, আমার আবার কলেজে যেতে হবে। যা। আমি চলে আসলাম। বুঝতে পারছি, মুরাদের প্রত্যেকটা কথাই ঠিক। এখন কি করবে? আমাকে এখন কে বিয়ে করবে? আমি কি করে সবাইকে ছেড়ে ঘরে বসে থাকবো? আর কেই বা আমাকে বিয়ের প্রস্তাব দিবে? 27টা বছর ধরে আমি অভুক্ত। কেই কামনার আগুন নিভাবে? মুরাদ ছেলেটা ভালোই। এক কাজ করা যায়, কোনো মতে মুরাদের মাকে পটিয়ে তার কাছে বিয়ে বসতে পারলেই হলো। তোকে খুশি খুশি লাগছে কেন? আজ থেকে তোমাদের কথা মতোই চলবো। সত্যি? হুম। তার আগে তোর প্যান্ট শার্ট পাল্টা, এটা আমিও দেখতে পারি না, তোর বাবাও না। এই দেখো, ড্রেস কিনে এনেছি, পরবো বলে। দেখি তো, কি সুন্দর ড্রেস। আমি এইগুলো অনেকদিন ধরেই পরি না, তুমি একটু দেখিয়ে দিয়ে যাও। আসছি, তুই যা। নীলা চলে আসলো। নীলার মা আসলে নীলাকে সুন্দর করে জামা পরিয়ে দেয়। নীলাও স্মোকিং কমিয়ে দেয়, আস্তে আস্তে বন্ধ করে দেয়। এভাবে 2 সপ্তাহ ঘরের ভিতর কাটিয়ে দেয়। কত মানুষ যে নীলাকে কল দিল। একদিন তার এক বান্ধবী রাত্রেবেলায় কল দিয়ে বলল তাড়াতাড়ি তার বাড়িতে যাইতে। নীলা তার মাকে বলে বের হয়ে গেল। বান্ধবীর বাড়িতে গিয়ে দেখে তার জন্য কেক রেডি। নীলা মনে মনে করে দেখলো আজকে তার জন্মদিন। হারামি বান্ধবীগুলো নীলার জন্য এত কষ্ট করলো। নীলাকে দেখে সবাই অবাক। সবাই বুঝতে পেরেছে নীলা অনেক চেঞ্জ হয়ে গেছে। বান্ধবীর সাথে নীলা জমিয়ে আড্ডা দিয়ে অনেক রাত হয়ে যায়। সবাই আস্তে আস্তে বাড়ি চলে যায়। নীলাও বাসা থেকে বের হয়ে হেঁটে চলেছে, রিক্সা পাচ্ছে না। নীলার অনেক ভয় করছে, কারণ সে 2 সপ্তাহ এদিক দিয়ে আসে না। আগে এসব রাস্তা তার কাছে মাঠ মনে হয়েছে, আর এখন কেমন জানি লাগছে, কেমন যেন ভুতুরে। নীলার কলেজায় পানি নাই, শরীর যেন কাঁপছে। পেছন থেকে কে জানি ডেকে উঠল, এই যে শুনছেন? পেছনে তাকিয়ে দেখে আমি। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই এখানে এত রাতে কেন? স্মোক করতে বাইরে বের হয়েছিলাম। তুই আমাকে ওই দিন এত জ্ঞান দিয়ে এখন কিনা তুই নিজেই স্মোক করস? তোমাদের মেয়েদের স্মোক করা ঠিক না। কেন? তোমাদের পেটে বাচ্চা আসবে, এর আগে যদি এসব খেয়ে সমস্যা করে রাখো তাহলে বুঝতেই পারছো বাচ্চার কি হবে। তুই আমাকে বাচ্চার স্বপ্ন দেখাইছিস। আচ্ছা বলতো, আমাকে কে বিয়ে করবে? কি জানি, বাদ দেন, আপনাকে কিন্তু দারুণ দেখাচ্ছে। আর শোন, সিগারেট খাস না। ধন্যবাদ। এই ছোট একটা ছেলেকে আপনি ধন্যবাদ দিচ্ছেন। আমাকে একটু হেল্প করবি? আপনার যে কোনো হেল্প করতে রাজি, বলেন কি হেল্প। আমাকে একটু এগিয়ে দে, আমার ভয় করছে। অবশ্যই, চলেন। নীলা আর আমি পাশাপাশি হাঁটছি। একটু হাঁটার পর নীলা আমাকে বলল, আপু একটা কথা বলি, রাগ করবেন না তো? বল। মারবেন না তো? না, বল। আমার না বড় আপুদের অনেক ভালো লাগে। নীলা মনে মনে এটাই চায়, কোনো মতে মুরাদের কাছে বিয়ে বসতে পারলেই হলো। ভালো, তাহলে জ্যোৎস্নাকে বিয়ে করে ফেল। থুর। তাকে ভালো লাগে না। না। আচ্ছা, একটা প্রশ্ন আমার মনের ভিতর জ্বালা ছিল। কি? আপনি এতদিন কোথায় ছিলেন? কোনো জায়গায় গিয়েছিলেন? বাড়িতেই ছিলাম। আপনাকে তো দেখিই নাই। বের হইছি না, চুপ কর। চুপচাপ হাঁট, আর ভাল লাগতেছে না। মুরাদ চুপ হয়ে যায়। নীলা মিটিমিটি হাসছে। নীলা বুঝতে পারলো মুরাদ তাকে অনেক সম্মান করে। কিছুক্ষণ হাঁটার পর মুরাদ আবার বলল, আমার না বড় আপুদের হাত ভালো লাগে। তা আমি কি করব? আপনার হাতটা। নীলা কোনো চিন্তা ভাবনা না করেই ঠাস ঠাস করে চর বসিয়ে দিল তুইটা। নীলা বলল, তোর সাহস কি করে হয় আমার হাত ধরতে? মুরাদ গালে ধরে নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুরাদ দাঁড়িয়ে যায়, কিছু বলে না। চুপচাপ গিয়ে রাস্তার ফুটপাতে গিয়ে বসলো, গালে ধরে মাথা নিচু করে বসে রইল। নীলা আবার বলল, কিরে, যাবি নাকি? নাকি আমি একাই চলে যাব? মুরাদ কিছু বোঝে না, মাথা নিচু করে বসে আছে। নীলা বলল, তুই থাক, আমি যাই। এই বলে নীলা হাঁটা ধরল। নীলা বুঝতে পারল না কাছে সে কী করেছে। চোখের পলকেই সব ঘটে গেল। নীলা হাঁটছে আর তার হাতের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এটা কি করলাম আমি? যাকে কিনা আমি বিয়ে করার স্বপ্ন দেখি তাকে চড় মারলাম। আসলে নীলা এমন কথার সাথে পরিচিত না, আর আগে নীলাকে প্রেম করার যে প্রস্তাব দিয়েছে সেই চড় খেয়েছে। তাই ভুলে এমন কথা শুনে
আপনা আপনি হাত চলে যায় মুরাদের গালে। নীলা ভুল বুঝতে পারে, পেছনে তাকিয়ে দেখে মুরাদ এখনও বসে আছে, নিশ্চয়ই কাঁদছে। নীলা আবার হাঁটা দিল মুরাদের দিকে। আমি নীলাকে এই অবস্থায় পেয়ে অবাক হয়ে যাই। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার কথাগুলো কাজে লেগেছে, সেজন্য নীলাকে 2 সপ্তাহ দেখা যায় নাই। আমি ভাবি নাই নীলার সাথে এখানে দেখা হবে। নীলার এখন পরিবর্তন আমার অনেক ভালো লাগছে। আগে কেমন দেখা যেত, আর এখন সত্যি এক নারী দেখা যাচ্ছে, যে কেউ তাকে কাছে পেতে চাইবে। যখন আমাকে নীলাপু চটা দেয় তখন আমি ভাবছিলাম ফাজলামো করেছে, পরে ঠিকই দেবে হাত ধরার জন্য। কিন্তু না, নীলার ভিতরে আসল রূপ প্রকাশ হয়ে যাচ্ছে। নীলাপুর কথাগুলো তীরের মতো বিঁধল আমার বুকে। দেখে নীলা চলে যাচ্ছে। আমি মনে মনে, নীলাপুর যাস না, আমাকে সান্ত্বনা দিয়ে যা, না হলে আমাকে আর পাবি না। বুকের কষ্টে আমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল, আর সে হেঁটে চলে যাচ্ছে। যাচ্ছে এখনই তাকে জোর করে ধরে আমার মনের ইচ্ছা মতো লিপ কিস করতে, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব না। এখন যদি সে আর না আসে তাহলে আমাকে আর জীবনে পাবে না। আবার আর চোখে তাকিয়ে দেখে নীলাপু আসে, এসে আমার পাশে বসলো আর বলল, কিরে তোর কি হয়েছে? চটটা বেশি লাগছে? হুম। হাত ধরবি? আমি কিছু বলছি না। নীলাপু হাত বাড়িয়ে দিয়ে বলল, নে ধর। আমার সামনে নীলাপুরও 2 হাত, সেদিকে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ইচ্ছে হলো নীলাপুর 2 ঠোঁট, লাল লিপস্টিকের ঠোঁট দুটো থেকে যৌবন বেরিয়ে আসতে চাইছে। মন চাচ্ছে যে যৌবনগুলো আমি ডোফে নেই। আমি ধরছি না দেখে নীলাপু আবার বলল, ধরবি নাকি? হাত ব্যথা করছে, সেটা মনে হচ্ছে বরফ হয়ে গেছে। আমি কোনো চিন্তা না করেই নীলার মাথা ধরে আমার ঠোঁট এগিয়ে দিলাম। নীলা মুখ সরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি মাথা ধরাতে নিতে পারছি না। অবশেষে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। লাল টকটকে ঠোঁটটা, এত নরম হাঁপো ঠোঁটটা। এভাবে 45 সেকেন্ডের মতো নীলার ঠোঁটে আমার ঠোঁট কামড়ে ধরে রাখলাম, তারপর ছেড়ে দেই। এবার আবার এক চর বলল, তোর কাছে আসাটাই আমার ভুল হয়ে গেছে। এটা কি করলি তুই? এটা হলো আপনার শাস্তি, কি যে শাস্তি? আমাকে চর দেওয়ার। এখন তোকে এমন শাস্তি দিব যা তুই কল্পনাও করতে পারবি না। এই বলে মোবাইল ফোন বের করলো। কাকে কল দিচ্ছেন? আসলেই দেখবি? কাউকে কল দেন না। আপনার কি ভালো লাগে নাই? কেমন জানি অন্যরকম একটা ফিলিংস। আমি বুঝতে পারলাম, আর একটু থাকলে এতক্ষণে নীলাপকে ঠান্ডা করা কঠিন হয়ে যেত। আমি বললাম, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। চল। শোন, আজ থেকে আমাকে তুমি করে বলবি। ওকে আপু। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ কুকুরের চিৎকারে আপু ভয় পেয়ে একেবারে আমার পাশাপাশি হাঁটছে। আরেক চিৎকার দেওয়াতে আপু ভয় পেয়ে আমার হাত ধরে আমার শরীরের সাথে ঘেঁষে ঘেঁষে হাঁটছে। আমার হাত ধরাতে আমি উত্তেজিত হয়ে চলেছি। কী করব? আরেকটু খেসলেই লজ্জায় পড়ে যাব। আস্তে আস্তে হেঁটে আপুর বাড়ির সামনে আসলাম। আমি বললাম, যাই। ভিতরে আয়। ইম্পসিবল। হুম। তাহলে আমি যাই। আজকের রাতটা আমার স্মরণীয় হয়ে থাকবে। এই রাতে কি এমন হলো যে স্মরণীয় হয়ে থাকবে? আজকে তুই আমাকে অন্য একটা জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিস। চাইলে আবারও দিতে পারি। সোজা নিজের রাস্তা দেখ। আমি চলে আসলাম। ঘরে ঢুকতে মা অনেক বকা দিল। অ্যাসাইনমেন্টের কথা বলে আমি বাসা থেকে বের হয়েছিলাম। আধা ঘন্টা পর বের হলাম। এসে বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। আসার সময় নীলার বাসার সামনে দিয়ে আসছি। মুরাদ বলে ওপর থেকে ডাক দিল। উপরে তাকিয়ে দেখি নীলা। আমি দেখে বললাম, কি হয়েছে, কিছু বলবেন? তুই দাঁড়া, আমি আসছি। একটু পর নীলা আসলো সেজে গোজে। বলল, চল। কোথায়? ঘুরতে। মাপ চাই, গতকাল রাতে দেরি করে যাওয়ার জন্য আম্মু যেই বকা দিছে 1 সপ্তাহ না খেলেও চলবে। আজকে দেরি করে গেলে বাড়ি থেকে বের করে দেবে। বের করে দিলে আমার এখানে চলে আসিস। ধুর, আমি দূরে কোথাও যেতে পারবো না। ওকে, তোর সময় আছে কতটুকু? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 1 ঘন্টা। 1 ঘন্টা অনেক সময়, চল। এই রিক্সা। একটা রিক্সা দিয়ে কি হবে? 2টা রিক্সা নেন। না, আমি আর তুই একসাথে এক রিক্সায় বসবো। না না, সম্ভব না। আব্বা দেখলে আমাকে সেইখানে মেরে ফেলবে। কি আজব মানুষ তুই! কি এখনো ছোট আসোস নাকি? তোর আব্বা সামনে পড়লে ভালোই হবে। গতকাল রাতে আমার সাথে কি করেছিস সেটা আমি ভালো করেই বলতে পারবো। না, তোমার সাথে বসতে পারবো না। পরে কোনো ভুল হয়ে গেলে শুধু মার খেতে হবে। মারবো না, এখন ওঠ। তুমি আগে ওঠো। নীলা উঠলে আমি উঠলাম। এক রিক্সায় 2 জন, বুঝতেই তো পারছেন। নীলার শরীরের সাথে আমার শরীর একেবারে ঘেঁষে আছে। যাক, আমার ভালোই লাগছে। নীলা আমার হাতে হাত রাখলো আর বলল,
গতকাল রাতের কথা মনে আছে তো? আছে। আমাকে তোর কেমন লাগে? কেমন যেন তোমাকে অনেক ভয় করে। ভয় করার কি আছে? কি জানি, নীলা এক রেস্টুরেন্টে গিয়ে খাওয়ালো, পরে আমাকে একটা রিক্সা করে দিল যেন আমি কোনো বাচ্চা ছেলে। বাসায় এসে অনেক রাত পর্যন্ত পড়ালেখা করি, কারণ সামনে পরীক্ষা। তারপর ঘুমিয়ে যাই। কতক্ষণ ঘুমালাম যায় না, কে জানি কান ধরে টানছে। আমি চোখ খুলে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি বড় আপু, মানে নীলা আমার কান ধরে টানছে। আমি আপুকে দেখেই আবার কম্বলের নিচে চলে গেলাম। আমি বললাম, তুমি এখানে সকাল সকাল? মা থেকে ফেলবে তো। নীলা হাসতে লাগলো আর বলল, আরে পাগল, আমি তোর মার অনুমতি নিয়ে এখানে এসেছি। ও, এখন ওঠ, উঠে ওয়াশরুমে যা। তুমি এখান থেকে চলে গেলে আমি যাব। ওকে, যাচ্ছি। এই বলে চলে গেল। আমি উঠে একদরে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বের হয়ে দেখি আমার রুম সুন্দর করে গোছানো। আমি বুঝতে পারলাম এটা একমাত্র নীলার কাজ, কারণ আগামী 5 বছর ধরে আমার রুম আমি নিজেই গোছাই। আমি গেলাম নাস্তা খেতে। মা বলল, তুই আজকে ভার্সিটিতে যাস নাই কেন? আরে আজকে সব সহজ ক্লাস। তাহলে হাজিরা কে দিবে? আরে এক বন্ধু দিয়ে দেবে। এই ফাঁকে তাসফিয়া এসে বলল, মা অনেক ফাঁকিবাজি করে, আমি দেখছি। ও একদিনও ক্লাস করে না। দেখ তাসফিয়া, মিথ্যা কথা বলবি না। মা, ও মিথ্যা বলছে। খালি ফাঁকিবাজি। আজকে তোর বাবাকে বলবো। মা, তাহলে আপু দেখছে যে আমি ক্লাস করি না? তাহলে আপু চাকরিও করে না। কি রে তাসফিয়া? না মা, ওই আমি তার ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখছি আড্ডা দিচ্ছে। আগামীকাল থেকে ভার্সিটি যাবি, এখন খা। আমাদের এমন ঝগড়া দেখে নীলা মিটমিট করে হাসে। মা আবার বলল, নীলামা, তুমি খেয়েছো? হ্যাঁ আন্টি, আমি খেয়েছি। আমি অবাক হচ্ছি নীলা এত তাড়াতাড়ি মাকে কিভাবে ম্যানেজ করলো। আমি খাওয়া দাওয়া করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। নীলা আপু আসলো, চা নিয়ে বলল, প্রথমবার চা বানাইছিলাম, দেখতে কেমন হয়েছে? আমি তার হাত থেকে চা নিয়ে খেলাম আর বললাম, ভালো হয়েছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আমি আবার মোবাইল টিপে মনোযোগ দিলাম। তখন নীলা বলল, চাটা খেয়ে দে। আমি কিছুক্ষণের ভেতর চা খেয়ে কাপটা দিলাম, চলে গেল। আবার 1 ঘন্টা পরে আমি ওকে দিলাম। তারা কি করে দেখি নীলা মার মাথা আসে দিচ্ছে। মনে মনে এটা কি হলো, এত তাড়াতাড়ি মার কাছে চলে গেল নীলা। আমি কিছু বুঝতে পারলাম না। আমি রুমে এসে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলা আবার এসে বলল, শোন, আমি চলে যাব। কেন? আজকে থেকে যাও। কিছুদিনের ভিতরে একবারেই চলে আসবে। এত সোজা না। মাকে এখনো রাজি করেছ, বাবাকে রাজি করাবে কি করে? আমার বাবা আছে না, এই জেলার ম্যাজিস্ট্রেট। বাবা মা বলবে তাই হবে। ওকে, পরে দেখা যাবে। শোনো, আগামী শুক্রবার আপুর বিয়ে, থাকবা কিন্তু। ওকে, থাকবো। এখন যাই, বাসা থেকে কল আসছে। এই বলে নীলা বাসা থেকে বের হয়ে গেল। প্রতিদিন সকালে এসে নীলা আমার ঘুম ভাঙায়, শান্তিমতো ঘুমাতে পারে না। এভাবে 1 সপ্তাহ চলে যায়। প্রতিদিন নীলা আমাদের বাসায় আসে। আগামীকাল আপুর বিয়ে। গ্রাম থেকে মানুষ আসলো। আমার এক চাচাতো বোন আসলো। সে আমার থেকে 1 বছরের ছোট। গ্রামের বাড়ি গেলে তার সাথে সবসময় সময় কাটাতাম। আমাদের সম্পর্কে অনেক গভীরে চলে যায়। এখন তার বিয়ে ঠিক হয়ে গেছে। সে এই বিয়েতে আসে। ভাবতেছি কি যেন কি হয়ে যায়। একটু ভুলের কারণে নীলাকে হারাবো। গায়ে হলুদের দিন তারা সবাই আসে। নীলা আপুর সাথে সারাদিন থাকে। যার সাথে আমার সম্পর্ক হয়েছিল তার নাম তানহা। সে আসলেই আমার সাথে দেখা করে বলল, মুরাদ, তোমার কি হয়ে গেল? তুমি আমার কোনো খোঁজ খবরও নাও না। আসলে সামনে পরীক্ষা তো, তাই অবসর থাকি না। তো কেমন আছো? ভালো, তুমি? এই তো আছি। আচ্ছা, তুমি কেমন যেন হয়ে গেছো। আগে আমার সাথে সব শেয়ার করতে। এখন তো করি। কই? এই যে বললাম আমি ভালো আছি। ধুর, তুমি তো আগের মতোই আছো। তোমাদের সাদরা আমাকে দেখাবা? শিওর। এই চাঁদনি আপু, চাঁদনি আপু, দেখে যান। কাকে রাখছো? চাঁদনি আপু আপুর ফ্রেন্ড। সে তোমাকে সাদটা ঘুরিয়ে দেখাবে। না, আমি কারোর সাথে যাব না, শুধু তোমার সাথে যাব। কাঁদো কাঁদো ভাব, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আমি বললাম, ওকে ওকে, আমি নিয়ে যাব। এইদিকে চাঁদনি আপু এসে বলল, এই তুই ডাক দিলি কেন? আপু কিছু না, জিজ্ঞেস করতাম আর কি, ওইদিকে কতটুকু হয়েছে। তোর সাহস তো কম না, তুই আমাকে ডাক দিস? তোর বড় নামে নিজে গিয়ে দেখে আসতে পারিস না? যত সব ফালতু। আরেকবার ডাক দিবি দাঁত ভেঙে ফেলবো। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? জানো না এটা বিয়ে বাড়ি? কাঁদলে বাথরুমের ভিতরে গিয়ে কাঁদো। এই বলে চাঁদনি আপু চলে গেল। আমি আগেই জানতাম
চাঁদনি আপু রাগি টাইপের মেয়ে। তাহা অবাক এমন কথা শুনে। আমি হাসি দিয়ে বললাম, আরে ঢাকার মেয়েরা বেয়াদবি হয়, তুমি রাগ করো না, চলো সাথে যাই। আমি তানহাকে সাতটা দেখালাম, পুরো এলাকাটাও দেখালাম। সন্ধ্যা হলে আমরা চলে আসি, রুমে ঢুকবো। কে জানি কানে ধরে আমাকে টানতে টানতে সবার আড়ালে মানে ছাদে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা নীলা। আরে অনেক ব্যথা পাচ্ছি, ছাড়ো। আজকে তোকে ছাড়বো না, তোর আমি কান ছিঁড়েই ফেলবো। তাহলে আমিও তোমার ঠোঁট ছিঁড়ে ফেলবো। বলি কিছু না, বল বল, নাহলে তোর কান আমি আজকে ছিঁড়ে ফেলবো। বলছি কান ছাড়ো। নীলা আমার কান ছেড়ে দেয়। এবার বল কি বললি? তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। বাদ দে, এখন বল মেয়েটাকে, তার সাথে তোর এত মিল কি করে? কোন সাহসে তুই তাকে ছাদে নিয়ে গেলি? বাড়িতে আর কেউ ছিল না? আমি নীলাকে সব বুঝিয়ে বললাম। নীলা বলল, চল, এরপর থেকে যদি তোকে ওই মেয়ের সাথে দেখি, তাহলে? তোর এই কান কেটে আমি কুচি কুচি করে ভাজি করে খাবো। আরে বাবা, হুম। তাহলে আমাকে বিয়ে বাড়ি থেকে চলে যেতে হবে। কেন? কারণ এখানে থাকলে তার সাথে দেখা হবেই। তুই কেন কথা বলবি না? ওকে। তুই কি ভাবস একটু আগের কথা আমি শুনি নাই? কি শুনেছ? তুই বলছস তুই আমার ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবি। না, তুমি ভুল শুনেছ। নীলা আবার আমার কান ধরে বলল, বল, আর মিথ্যা বলবি? বল বল। না না না, জীবনেও না। কান ছাড়ো, অনেক ব্যথা করছে। নীলা আমার কান ছাড়ে। নীলা আস্তে আস্তে আমার কাছে আসতে থাকে। নীলার লাল লিপস্টিক দেওয়া ঠোঁটটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। পিছনে হাত দিয়ে চুলের মুঠি ধরে মুখের কাছে এনে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ। আমি কোথায় যেন হারিয়ে গেলাম। কত মিনিট হলো যায় না। নীলা দুই হাত দিয়ে আমার মাথা জড়িয়ে ধরলো। নীলা যেহেতু গায়ে হলুদের শাড়ি পরেছে, তাই তার কোমর খোলা। আমি এক হাত দিয়ে আস্তে নীলার কোমরে হাত রাখলাম। নীলা যেন কেঁপে উঠল। নীলা আমাকে ছাড়ছেই না। নীলার শ্বাস ভারী হয়ে আসছে। কে যেন মোবাইলে কল দিয়েছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আমারও না, নীলারও না। দুইটা কল দিয়ে ফেলেছে। নীলা আমাকে যেভাবে ধরেছে সারা কোনো নামই নেই, যেন এইভাবেই সারা রাত কাটিয়ে দেবে। এদিকে আমার অবস্থাটাও খারাপ। এখন কেউ যদি দেখে ফেলে, অবশ্য কেউ এদিকে আসবে না। আমি আস্তে আস্তে নর্মাল হলাম। আমি বললাম, নীলা এবার ছাড়ো, কি জানি কল দিচ্ছে। না, আজকে তোকে সারা রাত এভাবেই ধরে রাখবো। আমি এই ফাঁকে পকেট থেকে মোবাইল বের করে দেখি মা। আমি রিসিভ করে বললাম, মা আমি আসছি। কোথায় তুই? নীলাপুর সাথে ছাদে। 1 মিনিটের ভিতর নিচে আয়। ওকে, আসছি। নীলা তখন আমাকে জড়িয়ে ধরে রেখেছে। নীলা বয়সে বড় হলে কি হবে, উচ্চতায় আমার থেকে ছোট। তখন আমি বললাম, এবার ছাড়ো। কেন জানি তোকে ছাড়তে মন চাচ্ছে না। আমি জানি। তোর ঠোঁটের ভিতর কি মন চায় শুধু লাগিয়ে রাখি আমার ঠোঁট। ওকে, এখন এসব কথা বাদ দাও। মা 1 মিনিট টাইম দিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। জানিস, তুই যখন আমার কোমরে হাত দিলি তখন শরীরের প্রতিটা শিরায় শিরায় একটা উত্তেজনা বয়ে যায়। সেই জন্য আমার সারা শরীর মোচড় দিয়ে ওঠে। সেটা আমি বুঝতে পেরেছি। এখন চলো। এই ধর টিস্যু, ঠোঁট মুছে নে। দুজনে হাত ধরে নিচে আসি। এসে দুজন ভাগ হয়ে যায়। আমি মার সাথে দেখা করি। মা কিছু কাজ দিল। কিছুক্ষণ পর নীলার সাথে দেখা। দেখলাম নীলা নতুন করে লিপস্টিক দিয়েছে আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই হাসিটা কেন জানি সব কিছুর ঊর্ধ্বে। আমি সোফায় এসে বসলাম। ভাগিনের সাথে মজা করতে লাগলাম। আমার আব্বুরা 2 ভাই। তার বড় ভাইও এসেছে বিয়েতে। সে আমার থেকে বড়, কিন্তু এখনও বিয়ে করে নাই। আমার কাছে এসে বলল, তার নাম রিয়ান। আমি রিয়ান ভাই বলেই ডাকে। হিরো ভাই, কি অবস্থা? পড়ালেখা কেমন চলছে? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। পড়ালেখা মোটামুটি। মোটামুটি না, আরও ভালো হওয়া চাই। ওকে ভাই। রিয়ান ভাই আমার কানে কানে এসে বলল, বাড়ির মধ্যে দেখি ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। ভাই অধিকাংশই আপুর বান্ধবী, আর আমরা 1 মাস হয়েছে এই এলাকায় আসছি, তাই আপুর অনেক প্রতিবেশী বান্ধবী হয়ে যায়, এই আর কি। ও, তো কাউকে পছন্দ হয় না? ভাই এরা সবাই আমার থেকে বড়, তাদের কিছু বললে শুধু মায়ের। আরে ভাই, ভয় পাও কেন? কবি বলেছেন, যেখানে দেখিবে চাই উড়িয়া দিবি তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেখি কাউকে পাই কি না। কেউ আছে নাকি? না,
আমি একটা জিনিস খেয়াল করলাম, রিয়ান ভাই এদিক ওদিক কাকে জানি খুঁজছেন। একটু পর নীলা আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। দেখলাম রিয়ান ভাই লোবাতুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি পকেট থেকে একটা কাগজ বের করে আমাকে দিয়ে বলল, ছোট ভাই, এখন যে গায়ে হলুদের শাড়ি পরা একটা মেয়ে কাছে তাকে দেখেছো? হুম, দেখছি। কে এটা, চিনো? হুম, কি হয় তোমাদের? তেমন কেউ না, তার নাম নীলা। দেও তো কাগজটা। আমি কাগজ দিলাম, কি জানি ঠিক করলো, মনে হয় নাম লিখলো, আবার দিয়ে বলল, এই লেটারটা তাকে দিয়ে দিবা। কাকে? ওই নীলা আপুকে? অসম্ভব ভাই। কেন? উনিকে আপনাকে বলে নেই, উনি হলো এই এলাকার লিডার, মানে বস। তার কথা এই এলাকা চলে। এমন কোনো ছেলে বিশ্রয় পাবেন না যে তার হাতের মার খায় নাই। আমি একবার খেয়েছি। এখন যদি ওনাকে আমি এই লেটার দিতে যাই, আমার আবার মার খেতে হবে। ভাই, আমি না, অন্য কাউকে দিয়ে ট্রাই করেন। ছোট ভাই, বড় ভাইয়ের জন্য রিস্ক নিতেই হয়। প্লিজ একটু হেল্প করো ছোট ভাই। তারপরেও ভাই, মার খাইলে? যা, তোকে 2টা বেনসন খাবো। যে মার দিব ভাই, 2 কি 500 খেলেও হবে না। আমি বলি কি ভাই, অন্য কাউকে দেখেন, ভালো লাগে কিনা। আর উনি তো আপনার থেকে বড়। দূর বেটা, বড় দিয়া কে কি করছে? বড়রাই তো বেশি রোমান্টিক হয়। আমি ভাবলাম ঠিক আমার মতো, কিন্তু এত মেয়ে থাকতে নীলাকে কেন ভালো লাগলো? আসলে নীলা আপু অনেক সুন্দরী, হাঁটার স্টাইল ভালো, কথা বলে সম্পূর্ণ স্পষ্ট। সবচেয়ে বড় কথা হলো তার ভিতর এক অমৃত আছে, যেটা কিস করে হারে হারে টের পেয়েছি। তখন আমি বললাম, ওকে ভাই, দেখা যাক, 2টা পেনশন কিন্তু। নো টেনশন। আর ছোট ভাই, তুমি তো জানোই কারো লেটার দেখতে নাই। আমি আমার রুমে এসে বসে মোবাইল টিপতেছি, দেখি নীলা রুমে প্রবেশ করেছে খাবার নিয়ে। খাবার দিয়ে বলল, শোন, রাত হয়ে যাচ্ছে, আমাকে বাসায় চলে যেতে হবে। আজকে থেকে যাও। তোর সাথে থাকতে দিবি তাহলে? অসম্ভব। শোনো, তুমি আর আধ ঘন্টা পর ওই জায়গায় দেখা করবা। রাত হয়ে যাচ্ছে। জরুরি বিষয়। ওকে। নীলা চলে যায়। আধ ঘন্টা পর আমি সাথে যাই, গিয়ে দেখি নীলা এসে বসে রয়েছে। আমি যাওয়ার সাথে সাথে বলল, কি বলবি তাড়াতাড়ি বল। আমি পকেট থেকে চিঠিটা বের করে দিলাম। নীলা বলল, এটা কি আমাকে দিচ্ছিস কেন? আমার কাজিন দিয়েছে। কি আছে এটাতে? জানি না, খুলে দেখো। ওকে। নীলা পুরোটা পড়লো আর হাসতে লাগলো। আমি বললাম, হাসো কেন? তুই পড়ে দেখ কি লিখছে। না, তুমি পড়ো। তুমি পড়ো, পছন্দ হলে উত্তর দাও। আমি পড়তে পারবো না অন্য চিঠি। ভাব ধরস, পড় বলছি। আমি পড়তে লাগলাম। লিখেছে, প্রিয় নীলা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রিয়ান, মুরাদের কাজিন। আর আমাকে ভয় পাবে না, আমি সিম্পল একজন মানুষ। সবচেয়ে বড় কথা হলো তুমি কে। সরি, তুমি করে বলে ফেললাম। কোন দেশ থেকে এসেছো? আমার মনে হয় তুমি পৃথিবীর মানুষ না, তুমি এমন এক গ্রহের মানুষ যেখানে শুধু রূপের চর্চা হয়। সত্যি কথাগুলো বলেই ফেলি। আসলে তোমাকে দেখার পর থেকে আমার কেমন জানি হয়েছে, তোমাকে বলতে পারছি না। এমন একটা মানুষ এখনো কিভাবে একা বাস করে? তোমার হাসি থেকে যেন মুগ্ধ জড়ে। তুমি সত্যি অপূর্ব। চিঠিটা পড়ার সময় ভাববে তুমি আমার স্মরণে আসো। আমি আমার কথা বলে দিলাম, আমি একজন সিম্পল মানুষ। আমি তোমাকে কখনো হতাশ করব না। আর কি বলবো, তোমার যদি আমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে তাহলে প্লিজ চিঠির উত্তরে হ্যাঁ বলে দাও। মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না, আই প্রমিস। ইতি রিয়ান আহমেদ। আমি চিঠি পড়ে বললাম, ভালোই তো লিখলো, কি করবা এখন? আমি কি বলবো, তুই বল। দেখো, চিঠি তোমাকে দিয়েছে, আমাকে না। বলেছে তো বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকলে হ্যাঁ করে দিতে। তোমার সম্পূর্ণ ইচ্ছা। তুমি যদি হ্যাঁ বলো তাহলে কালকেই সে তোমাকে বিয়ে করে ফেলবে। আর আমি আরও 2 বছর। কেন জানি নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছে। তোমার সাথে দেখা হওয়ার পর শুধু ঝগড়া লেগেই আছে আমার। পারলাম না তোমার একটু প্রশংসা করতে। আমি তোমার যোগ্য না। আমি পকেট থেকে কলম বের করে দিয়ে বললাম, হ্যাঁ করে। নীলা ঠাস করে চড় মারলো আমাকে, বলল, আর একটা কথা বলবি চড়াইয়া দাঁতগুলো ফালাই দেবো। না। নীলা আমার হাত থেকে কলম নিয়ে চিঠির মধ্যে লিখলো, ডোন্ট ইন্টারেস্টিং লিখে বলল, এইটা নিয়ে তাকে দিবি। তোর কাজিন না হলে এক্ষেত্রে সে হাসপাতালে থাকতো। তাকে গিয়ে বলবি যেন আমার আশেপাশে না আসে। এই নীলা শুধু তোর। বল নীলা,
তুমি শুধু আমার। বল বলছি, বল। নীলা, তুমি শুধু আমার। হুম, ঠিক আছে, আমাকে বাড়ি দিয়ে আসবি না? আজকে থেকে যাও। কোথায় থাকবো? জ্যোৎস্নার কাছে থাকো। এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই। দাঁড়া, বাড়িতে ফোন করে বলে দিই। হুম। নীলা ফোন করলো। কথার স্টাইল দেখে বুঝলাম বাড়ি ফিরে যেতে হবে নীলাকে। নীলা এসে বলল, না রে, আজকে থাকা হবে না। ওকে, তুমি নিচে গিয়ে রেডি হও, আমি আসছি। ওকে। নীলা চলে গেল। আমি রিয়ান ভাইয়ের সাথে দেখা করি। আমি চিঠি দিয়ে বললাম, তাড়াতাড়ি 2টা পেনশনের টাকা দেন। আরে দাঁড়া, দেখি কি লাগছে। রিয়ান ভাই খুঁড়ে দেখলো। আমি বললাম, আমার গালের দিকে তাকান। রিয়ান ভাই আমার গালের দিকে তাকিয়ে বলল, তোর এদিকে আসলেই মারছে। তুই কাজ কর, 1 প্যাকেট বেনসন নিয়ে আস, আজ রাতে 2 জনে খাবো। এতগুলো আব্বা দেখতে পারলে বাড়ি থেকে বের করে দিবে। ওকে, এই নে টাকা, আমার জন্য অন্তত একটা নিয়ে আয়। ওকে। আমি চলে আসলাম। এসে নীলার সাথে দেখা করলাম। চলো, মাকে বলেছো? হুম। আমি আর নীলা একসাথে এক রিক্সায় উঠে নীলার বাসার সামনে নামলাম। আমি বললাম, তাহলে আমি যাই। শোন, আমার প্রতি যদি তোর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে তাহলে অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস না। হুম। আমি চলে আসলাম। একটা বেনসনকে আর একটা কাজিনের জন্য নিয়ে আসলাম। রাত 2জন একসাথে শুয়েলাম। রিয়ান ভাই বলল, ছোট ভাই, আমি নীলাকে পটিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। দেখেন ভাই, আমাকে এসবের মধ্যে জড়িয়েন না। এ আপু যে চর দিয়েছে, দাঁত মনে হয় একটা লড়তেছে। তার চড়ও অনেক ভালো লাগবে আমার। ভাই, পরে মার খেলে আমি কোনো হেল্প করতে পারবো না। তোরা মেয়েদের তো ভয় পাস? ভাই, এটা গ্রাম না যে ছেলেদের দেখে মুখে ঘোমটা দিয়ে চলে যাবে। দেখা যাবে। দেখেন, আমি ঘুমাই, অনেক ঘুমে ধরেছে। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়ান ভাই এখনও ঘুমাচ্ছে। কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কে। ওপার থেকে বলল, আমি তানহা, দরজা খোলো। আমি বললাম আধা ঘন্টা পর। আর টোকা দেয় নাই। আমি ওয়াশরুমে গেলাম। বের হয়ে দেখি রিয়ান ভাই এখনও ঘুমাচ্ছে। রিয়ান ভাইয়ের ভবিষ্যতের চিন্তা করে আমার অনেক কষ্ট হচ্ছে। তার কপালে মনে হয় মারি আছে। নীলাকে যদি আর কিছু বলে সে, তাহলেই মার আছে তার কপালে। আমি আগেই কথা বলে আমার দোষ ভেঙে ফেলেছি। আমার ওপর কোনো দোষ দিতে পারবে না। আমি রিয়ান ভাইকে ডাক দিয়ে নতুন কাপড় পরে ঘর থেকে বের হলাম। টেবিলে গিয়ে বসলাম। ওমা, কেউ খাবার দিচ্ছে না। সবাই যার যার কাজে ব্যস্ত। আমার থেকে কেউ তাকাচ্ছেও না। নীলাও আসে নাই। হঠাৎ কোথা থেকে জানি তানহা আমার জন্য খাবার নিয়ে আসলো। ধন্যবাদ। আমি এটা এমনিতেই করতাম। তুমি এত কম কথা বলো কেন? আমি মনে মনে ভাবতেছি, এখন যদি নীলাপু দেখে ফেলে তাহলে শেষ। আমি মার খেতে খেতে যান শেষ। তারপর আবার তাকে হারিয়ে ফেলবো। আমি প্লেটের মধ্যে খাবার নিলাম, চলে আসবো রুমে। টেবিল থেকে উঠলাম। তানহা আমার হাত ধরে ফেললো আর বলল, কোথায় যাও? রুমে। এখানে বসে খাও। তানহা আমার হাত ধরে জোর করে টেবিলে বসালো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম নীলা দেখেছে নাকি। যেটা ভাবছিলাম সেটাই। নীলা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাহিনী দেখছে। তার মুখ কালো। আমি তানহাকে বললাম পানি আনতে। তানহা চলে গেল পানি আনতে। আমি নীলার দিকে 2 হাত নত করে মাপ চাইলাম, কিন্তু নীলা মাথা নামিয়ে চলে গেল। আমি টেনশনে পড়ে গেলাম। আবু বোধ হয় আমার উপর রাগ করেছে। আমাকে মারলে অসুবিধা নেই, কিন্তু কথা না বলে অন্তত জ্বলে যাবে। সব দোষ তানহা। সে যে কোনো কেন আমার পিছে পড়ে আসে আমি বুঝতে পারছি। তানহা আমাকে পছন্দ করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারও বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমিও বড় আপুকে পেয়ে গেছি। মন চাচ্ছে তানহাকে ইচ্ছে মতো বকা দিতে। তানহা এসে বলল, এই নাও পানি। আবার ভাবলাম না, তার কয়েকদিন পরেই বিয়ে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আবার যদি বরদোয়া দেয়। আমি হেসে বললাম থ্যাঙ্কস। আমি যতক্ষণ খেলাম তানহা আমাকে এটা ওটা দিয়ে হেল্প করলো। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম। নীলাকে খুঁজতেছি, বাসায় পেলাম না। তার মানে ছাদে যাব। গেলাম ছাদে গিয়ে দেখি নীলার আমার আপু, চাঁদনি আপু, জ্যোৎস্না আপু, আরও কয়েকজন। আমি এক কোনায় বসে রইলাম। তারা সবাই সেজেগুজে বসে আটা দিচ্ছে। চাঁদনি আপু আমাকে ডাক দিয়ে বলল, এই পিচ্ছি, আমাদের ছবি তুলতো। কি? আমাকে পিচ্ছি বলল? কিছুই করার নেই, এখানে সবাই আমার বড়। তারপরেও আমি রিয়েক্ট করে বললাম, আপু আমি পিচ্ছি না, আমার বয়স 24, প্রায় আপনার সমান। নীলা আপু বলে মানায়, আপনি না। তারপরেও তুই পিচ্ছি। আপু, তোর বান্ধবীটাকে কিছু শেখাতে পারিস না? এই চাঁদনি, বাদ দে তো, এখন ছবি তুল।
আমি আপুর মোবাইল দিয়ে তাদের ছবি তুললাম একসাথে। নীলার মুখে কোনো হাসি নাই, নীলা এখনও রাগ করে আছে। আমি ছবি তুলে চলে আসলাম, আবার এক কোণায় এসে দাঁড়ালাম আর চোখে নীলার দিকে তাকাচ্ছি। সবাই চলে যেত তাহলে মাপ চাইতাম। দেখলাম রিয়ান ভাই আসছে। কিরে সাথে কি করিস? হাওয়া খেতে। হাওয়া নাকি অন্য কিছু? আরে না, ছোট ভাই, তোমাদের এখান দিয়ে টাটকা ফুল পাওয়া যায় আমি জানতাম না। একটা লাল গোলাপ ফুল বের করে দেখালো। আমি ভাবতে লাগলাম এমন সময় ফুল ফুল দিয়ে কি করবে? কাকে প্রপোজ করবে নিশ্চয়ই। নীলাকে। হায় রে আমার কপাল। এখন যদি নীলা অ্যাকসেপ্ট করে ফেলে তারপর আমি কি করব? রিয়ান ভাই বলল, ছোট ভাই, অসাধ্য সাধনটা করে ফেলি। যান দেখেন। অনেক কষ্টে হাসার চেষ্টা করলাম। রিয়ান ভাই তাদের সামনে গিয়ে নীলাপু বলে ডাক দিল। নীলাপু রিয়ান ভাইয়ের কাছে আসলো। রিয়ান ভাই বসে তাকে প্রপোজ করলো। নীলা খুশিতে মুখ ঢেকে ফেললো। রিয়ান ভাইয়ের হাত থেকে নীলা ফুল নেয় হাসি মুখে আর ধন্যবাদ দেয়। আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। সামান্য তানার সাথে কথা বলাতে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে। নীলা আর রিয়ান ভাই সাদের অন্য আরেক কোণায় চলে যায়। গিয়ে তারা দুজনেই হাসতে হাসতে কথা বলছে। এদিকে কষ্টে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। তার মানে কি নীলা আমাকে ছেড়ে দিয়েছে? এটা অসম্ভব। আমরা দুজন একই সাথে কিস করেছি, এত তাড়াতাড়ি নীলা এগুলো ভুলে গেল? আমার মনে হচ্ছে নীলা আসলে আমাকে ছেড়ে দিয়েছে, না হলে প্রপোজ অ্যাকসেপ্ট করতো না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। কষ্টে আমার চোখ থেকে আরেক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। চাঁদনা বসে বলল, এই তুই দেখি কাঁদছিস, কোথায়? মিথ্যে বলছিস কেন? দেখ তোর চোখে পানি। আসলে হয়েছে, আজকে তো আপু আমাদের ছেড়ে চলে যাবে অন্যের ঘরে। আমরা সেই ঝগড়া করতে পারবো না, সেই আগের দিনগুলো হারিয়ে যাবে। দূর বোকা, সেজন্যই তোকে আমি পিচ্চি বলি, এতে কাঁদার কি আছে? হুম। আমি ভেবেছিলাম তোকে পিচ্চি বলাতে তুই কাঁদছিস। তুই না অনেক কিউট। তুই যদি আমার সমান কিংবা আমার থেকে বড় হতি তাহলে এতদিনে তোকে আমি বিয়ে করে ফেলতাম। হুম। কাঁদিস না। তারা সবাই চলে যাচ্ছে। তাসফিয়া নীলাকে ডাক দিয়ে বলল, কি রে নীলা, যাবি নাকি নাকি সারাদিন এখানেই কাটিয়ে দিবি? আসছি, দাঁড়া। দেখলাম নীলাপও নাম্বার নিল। এসব করার কি দরকার ছিল? তারা সবাই চলে যায়, আমিও চলে আসি। এসে নিজের রুমে কোমল গায়ে দিয়ে শুয়ে থাকি আর চোখ থেকে পানি পড়ছে। কিছুক্ষণ পর সবাই সেন্টারে চলে যায়। আমার যাওয়ার কোনো নামই নেই। এখন যদি নীলা আমার থাকতো তাহলে ঠিকই আমাকে ডেকে নিয়ে যেত। আমি উঠে রেডি হয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আমার চোখ ফোলা। সেটা না বোঝার জন্য একটা সানগ্লাস নিলাম। আমিও সেন্টারে চলে গেলাম। আমি দেখলাম আমি লাস্ট। আমি সেন্টারে গেলে মার কাছে বকা খাই দেরি করে যাওয়ার জন্য। দেখি নীলা আপু সবার সাথে ছবি তুলছে। নীলা আপু সে যে সাজ দিয়েছে, এমনিতে নীলা আপু অনেক সুন্দর, তার উপর আবার সাজ। মোট কথা বিয়েবাড়ির সবার থেকে উপরে, কিন্তু তার উপর আমার কোনো অধিকার নেই। নিজেকে একলা মনে হচ্ছে। আমি একটা জায়গায় গিয়ে বসলাম। দেখি নীলা আপু রিয়ান ভাইয়ের সাথে ছবি তুলছে। আমি মুখ ফুরিয়ে নিলাম, ভালো লাগছে না এগুলো। কিছুক্ষণ পর কে জানি ডাক দিল, মনে হচ্ছে নীলা আপু। কিরে, আমার সাথে ছবি তুলবি না? আমার কি দরকার, রিয়ান ভাইয়ের কাছে যান। তাহলে সেটাই কর। আমি উঠে আমার আপুর সাথে কতগুলো পিক নিলাম, অন্য কারো সাথে না। বিয়ের কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়। বরের বাড়ি থেকে অনেক মেয়ে আসে, তারাও নীলা আপুর উপরে যেতে পারে নাই। আমি ভালো করে খেয়াল করে দেখলাম সবার আর চোখ নীলা আপুর দিকে। আমি যদি নীলা থাকতাম তাহলে তাকে জীবনে এ শ্বাস দিতে দিতাম না। এদিকে রিয়ান ভাইয়ের অহংকারের শেষ নাই। বিয়ে সম্পূর্ণ হলে আমি চলে আসি। এসে চুপচাপ রুমে বসে থাকি। একটু পর তানহা আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। তানহা বলল, মুরাদ, আমি তোমাকে ভালোবাসি। আমি ভাবলাম মেয়েটাকে কাঁদিয়ে আর লাভ নাই, শেষমেশ একটু সান্ত্বনা দেওয়া যায়। তানহা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তোমার যেখানে বিয়ে হোক না কেন তুমি অনেক হ্যাপি থাকবা। কাছে থাকতে কষ্ট হলেও আমি অনেক সুখী থাকতাম। আমি জানি, কিন্তু তানহা অনেক দেরি হয়ে গেছে। তুমিও বিয়ে থেকে ফিরে আসতে পারবে না, আর আমার পক্ষেও সম্ভব না। ওকে, তুমি বলো আমার বিয়েতে যাবে? জান চলে গেলেও আমি তোমার বিয়েতে যাব। ইস, তোমাকে যদি এভাবে ধরে রাখতে পারতাম। ভাইকে দেখছেন? সেন্টার থেকে আসে নাই। না। তোমরা আজকে চলে যাবা?
এসে পড়বে। ওকে, আমি যাই। তানহা চলে যায়। আমি শুয়ে মোবাইল টিপছি। এমন সময় রিয়ান ভাই ঘরে ঢুকলো। রিয়ান ভাইয়ের যে অবস্থা, আমি নিশ্চিত ঘন ধোলাই খেয়ে এসেছে। আমি বললাম, ভাই আপনার এই অবস্থা কেন? ছোট ভাই, তোর কথা শোনা উচিত ছিল। এই মেয়েটা একটা ডাইনি। আমাকে ফোন দিয়ে বলল যাইতে। আমি ভাবছিলাম আমরা ঘুরতে যাব। গিয়ে দেখি মেয়েটা আর অনেক ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে গণদোলাই দিল। ছোট ভাই, তোর কথা উচিত ছিল। আমি আর এক মুহূর্ত ওখানে থাকবো না। আমাকে বলে আরেকবার এই এলাকায় দেখলে তাহলে আমার পা ভেঙে ফেলবে। রিয়ান ভাই, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম। রিয়ান ভাই তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আস্তে আস্তে সব মানুষ চলে যায়। আমিও ঘুমিয়ে গেলাম। কেমন যেন একা একা লাগছে। নীলারও কোনো খোঁজ নাই। আমি ঘুমিয়ে গেলাম। সকালে নীলাটাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি নীলা। উঠোস না, আর কত ঘুমাবি? তুমি এখানে কেন? এটা অবাক হওয়ার কি আছে? আমি তো ভাবছিলাম তুমি রিয়ান ভাইয়ের সাথে চলে গেছো। তোর এই ভাইকে এমন ধোলাই দিয়েছি আর এই ঢাকা শহরের নাম মুখে নেবে না। তারপরও তুমি এখানে থেকে চলে যাও কেন? গতকালের কথা মনে আছে? আমি রাত্রে বললাম কোনো মেয়ের সাথে কথা না বলতে, আর তুই সকালে কি সুন্দর কথা বলছস, যেমন জামাই বউ। ওকে, দোষটা আমার ছিল। সাথে সাথে মাপও চাইলাম। আর বাসার সবাই কাজে ব্যস্ত ছিল। তানহা আমাকে জাস্ট হেল্প করেছে। ও, আর তুমি আমাকে এত বড় শাস্তি দিলা। শোন, আমি জানি তোর অনেক কষ্ট লাগছে, কিন্তু তোর থেকে আমার আরো অনেক বেশি কষ্ট লেগেছে। এখন বল, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি? না। এখন ওঠ। আমার হাত ধরে টান দাও। নীলা আমার হাত ধরে টান দিল। আমি উঠে গেলাম তাড়াতাড়ি নাস্তা খেতে। আমি ফ্রেশ হয়ে গেলাম নাস্তা খেতে। নাস্তা সেরে রুমে এসে পড়তে বসলাম। আমি পড়তেছি। নীলা এসে বলল, তোর মোবাইলটা দে। বালিশের নিচে। নীলা মোবাইল ধরে বলল, লক কি? তোমার নাম। আমার নাম লক দিছস কেন? কারণ তুমি আমার জান। হুম। আমি আবার পড়াতে মনোযোগ দিলাম। নীলা অনেকক্ষণ মোবাইল টিপলো। আমার পড়া শেষ হলে আমি চেয়ার থেকে উঠলাম। নীলা বলল, পড়া শেষ? হুম। পড়স দেখি। আরে ওসব তুমি বুঝবা না। বুঝবো না মানে? দে তোর বই দে। আমি বই দিলাম। এই ফাঁকে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার পাশে এসে বসলো। কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলো। আমি একটা পাই নাই। আমি বললাম, তুমি এসব প্রশ্ন কোথা থেকে জিজ্ঞেস করেছো? এসব তো বেসিক নলেজ। তুই তো জানোস না আমি ভার্সিটির পুরো শেষ করছি, তারপরে বিয়ে টিয়ে। হো। এটা লাস্ট প্রশ্ন। এটা না পারলে তোকে এমন মাইর দিব তুই চিন্তাও করতে পারবি না। ওকে, বলো। নীলা প্রশ্ন করলো। আমি এটার উত্তর দিতে পারলাম না। নীলা বালিশ নিল আমাকে মারার জন্য। নীলা আমাকে 2টা বাড়ি দিল। 3 নাম্বারটা দেওয়ার জন্য বালিশ ওপরে তুলল। আমি হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর শুয়ে দিলাম। নীলার শ্বাস আমার নাকে লাগছে। আমি আস্তে আস্তে নীলার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। নীলা আস্তে আমার ওপরে উঠতে থাকে। ঠোঁটের সাথে ঠোঁট লাগালে হয়ে যায় না, এর ভিতর আরও অনেক কাজ থাকে, সেগুলো ব্যাখ্যা করলাম না। মার ডাক কানে আসছে। নীলা, নীলা, এই মুরাদ, নীলা তোর এখানে? হাওয়া শুনে নীলা সাথে সাথে দাঁড়িয়ে যায় বই নিয়ে। আমি বললাম, হ্যাঁ মা, নীলা এখানে। মা ঘরে ঢুকে বলল, এই বদমাইশটার এখানে তুমি কি করো? কিছু না মা, সরি আন্টি, তার পড়াটা দেখছিলাম। তুমি তার পড়া বুঝো? তাহলে তাকে একটু দেখাও। ওকে আন্টি। মা চলে যায়। আমি নীলাকে আবার ধরলাম। নীলা বলল, ছাড় ছাড় বলছি, একটুর জন্য তোর মা দেখে নেই। আমি ছেড়ে দিলাম। নীলা আবার বলল, কি রে, আমাকে বিয়ে করবি না? কেন নয়? কবে? আমি বুড়ি হয়ে গেলে? না, এখন কি করে করব? আমার তো চাকরি নাই। তুই শুধু বল তুই রাজি কিনা। হুম। আমি তোর মা বাবার সাথে কথা বলে তোকে 1 মাসের মধ্যে বিয়ে করতেছি। এত তাড়াতাড়ি? হুম, আমি যাই। নীলা চলে যায়। আমি দিলাম এক ঘুম। নীলার মাথায় হাজারো চিন্তা। এক মুরাদকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। সামনে নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচনে দাঁড়াতে হবে। নীলা বাসায় গিয়ে তার মাকে বিয়ের কথা বলল। তার মা খুশি হলো, বলল বাবাকে বলবে। এখন দরকার মুরাদের বাবা মাকে রাজি করানো। নীলা পরের দিন মুরাদের মার সাথে দেখা করলো। মুরাদের মাকে বলল, আন্টি, আমি যদি আপনাদের সাথে সারা জীবনের জন্য থাকি তাহলে অসুবিধা হবে? না। আন্টি, মুরাদকে আমার অনেক ভালো লাগে। সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই বদমাইশটাকে কিভাবে তোমার পছন্দ হলো? সে অনেক ভদ্র। মুরাদ কি বলছে? সে রাজি? হুম।
তাহলে তোমার মা বাবাকে কবে নিয়ে আসবা? আপনি যেদিন বলেন। সামনে শুক্রবার নিয়ে এসো। ওকে আন্টি। নীলা আমাকে বলছে সামনের শুক্রবার যে তার বাবা মাকে আসবে। ঠিকই শুক্রবার তাদের মা বাবা আসলো। তারা অনেকক্ষণ কথা বলল, কারণ আমি বিয়েতে রাজি, নীলাও রাজি। বিয়ের তারিখ ঠিক হয়েছে। যেহেতু আগে বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে আর মেয়ের বয়সও বেশি, তাই প্রতিবেশীর পাঁচ কথা না শোনার জন্য বাবা সিদ্ধান্ত নিল এত আয়োজন না করে বাসার মধ্যে বিয়ে দেওয়া হবে। আমাদের বিয়ে ঠিক হয় 1 সপ্তাহ পর। আমার মনের ভিতর কেমন জানি করছে, মনে হচ্ছে কোথাও জানি ভুল হচ্ছে। নীলাও কেন জানি আগের মতো আমার সাথে বেশি কথা বলে না। জিজ্ঞেস করলে বলে বিয়ের কাজে ব্যস্ত। আমি ভাবলাম হতে পারে। যাই হোক, বিয়ের দিন আসে, বিয়ে হয়। নীলাকে যেভাবে সাজানো হয়েছে মন চাইছে শুধু তাকিয়ে থাকতে। আমার কেমন জানি লাগছে, কারণ নীলার শেষ কয়দিনের আচরণ ভালো লাগে নাই। নীলাকে আমার বাড়িতে নিয়ে আসা হলো, আমার রুমে নিয়ে বসানো হলো। আমি কেমন জানি লজ্জাবোধ করছি। আপু আর দুলাভাই ধাক্কা দিয়ে বাসর ঘরের ভিতর প্রবেশ করালো। আমি ঢুকে নীলার দিকে তাকিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি নীলা সিগারেট টানছে। নীলা বলল, জামাইবাবু কি খবর? সামনে ইলেকশন, ভোট কিন্তু আমাকে দিতে হবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো।